অনেক অপেক্ষার পরে মোহনলাল অভিনীত ভুসাওয়া সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় ত্রিলিঙ্গা নামের একটা রাজ্য। সেখানে তারা স্পাতিকা লিঙ্গা নামের একটা জিনিসের পূজা করত। সেটা আবার প্রোটেক্ট করার দায়িত্ব ছিল ভুসাওয়া ক্ল্যানের ওপর। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। এই রাজ্যটা ছিল গোটা দেশের মধ্যে সবচাইতে বেশি উন্নত একটা রাজ্য। এই জন্য অনেকেই এটাকে অ্যাটাক করে স্পাতিকা লিঙ্গাকে নিয়ে যেতে চাইতো তাদের নিজের রাজ্যে। কিন্তু ওই ক্ল্যানটা সবসময় এটা প্রোটেক্ট করে আসতেছিল। এমনই একদিন অনেক ভয়ঙ্কর একটা শয়তান এসে অতর্কিতভাবে অ্যাটাক করে দেয় এদেরকে। এই ব্যাপারটাতে তো রাজ্যের লোকজন একদম দিশেহারা হয়ে পড়ে। কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই ওদেরকে বাঁচানোর জন্য চলে আসে রানী নিজেই, আর এই শয়তানদের সাথে ফাইট করতে শুরু করে। রানী একাই ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলছিল। অনেকক্ষণ ফাইট চলার পর এক পর্যায়ে ওরা প্রায় পেরেই গিয়েছিল রানীর সাথে। ঠিক তখনই সেখানে চলে আসে দেশটির রাজা ভিজেন্দ্র ভুসাওয়া, আর এসে যোগ দেয় ফাইটে। ভিজেন্দ্র ছিল অনেক ভালো একজন ফাইটার, এজন্য শত্রুরা কোনোভাবেই ওর সামনা করতে পারছিল না। ওদেরকে কুত্তা মারা মারতে থাকে ভিজেন্দ্র। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার এই ফাইট। ওরা যখন বুঝে গিয়েছিল যে আর ওরা পেরে উঠবে না কোনোভাবেই, ঠিক তখনই শত্রুদের লিডার সেখান থেকে একটা ঘোড়া নিয়েই পালাতে যায়। এটা দেখে ওর পিছা করতে শুরু করে দেয় ভিজেন্দ্র। অনেকক্ষণ ধরে ওর পিছা করতে থাকে। এক পর্যায়ে হাতে একটা ধনুক নিয়ে নেয়, আর সেটার ভেতরে 3টা তীর লাগায়। তারপর পরে সেই শত্রুর লিডারকে লক্ষ্য করে তীরটা ছোড়ে। 2টা তীর তো গিয়ে তার গায়েই লাগে। সাথে সাথে সেই ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু দুর্ঘটনাবশত একটা তীর গিয়ে লাগে একটা বাচ্চার গায়ে। বাচ্চাটাও সেখানেই মারা যায়। সেই সময়টায় বাচ্চাটা মায়ের কোলেই ছিল। এতে একদমই ভেঙে পড়ে সেই মা। কোনোভাবেই যেন সে নিজেকে বুঝতে দিতে পারছিল না যে তার চোখের সামনেই তার কলিজের টুকরা ছেলেটা মারা গেল, আর সে কিছুই করতে পারল না। এটাতে ক্ষোভে দুঃখে অনেকটাই রাগান্বিত হয়ে যায় মা, আর ভিজেন্দ্রকে অভিশাপ দিয়ে বসে, তোমার চোখের সামনে তোমার ছেলেও মারা যাবে, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি যেমন কষ্ট পাচ্ছি তুমি এর থেকে বেশি কষ্ট পাবে। যখন থেকে আসলে ওই বাচ্চাটার গায়ে তীরটা লেগেছিল, তখন থেকে ভিজেন্দ্র বারবারই মায়ের কাছে ক্ষমা চেয়েই যাচ্ছিল। কিন্তু নিজের সন্তান হারিয়েছে মা, এই জন্য তিনি কোনোভাবেই ক্ষমা করেননি আর অভিশাপ দিয়ে বসেন। কিছুদিন পরে ভিজেন্দ্রর পরিবার আলো করে একটা পুত্র সন্তান আসে। এতে তারা সবাই তো অনেক খুশি। এমনকি পুরো রাজ্যে চলছিল খুশির আমেজ। সাথে সেই বাচ্চাটার বুকে একটা সিল লাগানো হয়। আসলে এটা হচ্ছে ওদের ভুসাওয়া ক্ল্যানের সিল। ব্যাপারটাতে একটু কষ্ট পেলেও পরে আবার সবাই খুশি হয়। কিন্তু ভিজেন্দ্র ওই মহিলাটার কথা কোনোভাবেই ভুলতে পারছিল না। বিভিন্ন জায়গায় তাকে দেখছিল ছায়ার মতো। হঠাৎ করে একদিন ওরা নদীর মধ্যে নৌকা করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল, আর চারিপাশে পুরো রাজ্যের মানুষ তাদেরকে দেখছিল। তারপর পরে ভিজেন্দ্র ওই মানুষগুলোর মধ্যে সেই মহিলাটাকে দেখতে পায়। এটাতে সেখানে সে থতবত খেয়ে যায়। এতে নৌকাটাও নড়ে ওঠে। তখনই রানীর কোল থেকে পড়ে যায় সেই বাচ্চাটা। সাথে সাথেই ভিজেন্দ্র সেখানে লাফ দেয়, কিন্তু বাচ্চাটাকে আর সে খুঁজে পায় না। এরপর কাহিনীটা শিফট হয় সাল 2025, মুম্বাই শহর। সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল। দেশের সবচাইতে সাকসেসফুল বিজনেসম্যানকে সেখানে ইনভাইট করা হয়। এই ব্যাপারটা আবার অন্য একটা খারাপ লোক কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ যেই লোকটাকে আজকের অ্যাওয়ার্ডটা দেওয়া হবে কিছুদিন আগে তার কোনো নামগন্ধই ছিল না। হঠাৎ করে এসে বিজনেস ওয়ার্ল্ডে এতটা শাইন করে ফেলেছে সে। এই জন্য লোকটা কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না, আর তাকে মারার প্ল্যানও একটা করে বসে। আর ওই হিসেবেই লোকও পাঠায় ওকে মারার জন্য। দেখা যায় অনেকগুলো লোক চলে আসে ওই বিজনেসম্যানটাকে মারার জন্য। কিন্তু সেখানে গিয়ে তো ওরা চমকে যায়। এখানে তো সেই বিজনেসম্যানটা ছিল না, তার ছেলের সাথে সাক্ষাৎ হয়ে যায় ওদের। ওর ছেলে মারতে শুরু করে দেয় সেই গুন্ডা পান্ডাদেরকে। সবাইকে একদম কাপড় কাচার মতো কাচতেছিল। এতগুলো মানুষ মিলে ওর কিছুই করতে পারছিল না। ওর নাম তেজ ভার্মা। সে বারবারই বলছিল বাবাকে মারার আগে ছেলেকে মারতে হবে তোদের। এদিকে দেখা যায় সেই প্রোগ্রামটাতে চলে আসে সেই বিজনেসম্যানটা। ওনার নাম আদি দেবা ভার্মা। এই অ্যাওয়ার্ডটা পেয়ে সেও তো অনেক খুশি। এটার ম্যানেজমেন্টে যারা আছে এবং এখানে উপস্থিত থাকা সবাইকে তিনি ধন্যবাদ জানায়। তারপর সেখান থেকে চলে আসে বাড়িতে। বাবা ছেলে একদমই বন্ধুর মতো সম্পর্ক। এভাবেই ওদের দুজনের দিন কাটতে থাকে। হঠাৎ করে এক সকালবেলাতে দেখা যায় বাবা তার ছেলেকে ডাকতেছিল নাস্তা করার জন্য। প্রথমে ছেলে তো না করে দেয়, কিন্তু বাবার জোরাজোরিতে ওকে আসতেই হয়। দুজনে একসাথে খাবার খেতে যাবে, ঠিক তখনই বাবার ফোনে গ্রাম থেকে একটা কল আসে। ফোনটা ধরার পরে জানতে পারে ওদের গ্রামে একটা উৎসব হতে চলেছে। সেটার জন্য প্রত্যেকবারই টাকাটা আদিই পাঠাতো। এবারও ঠিক তেমনটাই করে।
তবে এবার এক্সট্রাভাবে জানতে পারে ওখানে কিছু দুষ্টু লোক এবার আদিকে মারার প্ল্যান করছে, যাদের সাথে আদির আগের থেকে একটু সমস্যা ছিল। তবে এই ব্যাপারটাতে একটুও চিন্তিত দেখা যায় না আদিকে। গোটা দিন ওদের ভালোভাবেই যায়। রাত্রেবেলাতে আদি যখন ঘুমায় তখন হঠাৎ করে সে একটা আজব স্বপ্ন দেখতে পায়। আসলে স্বপ্নটা ছিল সিনেমার প্রথমে যে কাহিনীটা দেখানো হয়েছিল সেটা সম্পর্কিত, কিন্তু সেটা তো ছিল অনেক আগের একটা কাহিনী। তাহলে সে এখন এটা কেন দেখছে? এই ব্যাপারটা একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় আদি আর চিল্লানি দিয়ে ওঠে। সাথে সাথে এক দৌড় দিয়ে বাবার রুমের মধ্যে চলে আসে তেজ আর বাবাকে শান্ত করতে থাকে। তারপর তেজের কোলের উপরে ঘুমিয়ে পড়ে আদি। আসলে ওর এমন সমস্যা হরহামেশাই হতো। পরদিন সকালবেলাতে তেজ চলে আসে একটা ডাক্তারের সাথে দেখা করার জন্য। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় একটা লোক নিজে নিজেই মারা যেতে চাইছে। ওকে কেউই থামাতে পারছিল না। তেজ ওকে থামাতে যাবে, ঠিক তখন ওর হাতটা ধরে ফেলে একটা মেয়ে। মেয়েটাকে দেখে তো অবাক হয়ে ওর দিকেই চেয়ে থাকে তেজ। ওর নাম দামিনী। তারপর আস্তে আস্তে দামিনী ওই লোকটার দিকে আগাতে থাকে, কিন্তু ওকেও ভয় দেখাচ্ছিল সেই লোকটা, আর নিজে মারা যাওয়ার হুমকিও দিচ্ছিল। তখন দামিনী বলে ওঠে, কেন তুমি মারা যেতে চাও, তোমার সমস্যা কি? তখন লোকটা জানায়, গত 6 বছর ধরে আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু এখন সে আমাকে কোনোভাবে আর অ্যাকসেপ্ট করতে চাইছে না। ও তো আমার জীবনের সব কিছু, মানে ওই ছিল আমার জীবন। ওকে যদি আমি না পাই তাহলে এই জীবন রেখে কী লাভ? এটা শুনে হাসতে শুরু করে দেয় দামিনী। ওর হাসি দেখে তো অনেক খেপে যায় সেই লোকটা এবং আশেপাশে থাকা সকল লোকজন, আর জিজ্ঞেস করতে থাকে, কেন তুমি হাসতেছো এইভাবে? তখন দামিনী বলে, হাসবো না তো কি করব? তুমি একটা মেয়েকে 6 বছর ধরে ভালোবাসো, আর এখন তুমি তাকে পাচ্ছ না, এর জন্য তুমি মারা যাবে, কারণ সে হচ্ছে তোমার জীবন। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো তো, তোমার মা তোমাকে ছোট থেকে বড় করেছে, কতটা ভালোবাসে সে তোমাকে। তুমি যদি মারা যাও তাহলে ওনার কি হবে? এটা শুনে ইমোশনাল হয়ে যায় সেই লোকটা, আর নিজে নিজে মারা যায় না। ব্যাপারটা দেখে আবার খুবই ইমপ্রেস হয়ে যায় তেজ। তারপর পরে ওরা দুজনেই চলে আসে একটা ডাক্তারের কাছে। আসলে দামিনী এই টাইপের অ্যাবনর্মাল মানুষদেরকে নিয়ে রিসার্চ করছিল। এখানে তেজ এসেছিল তার বাবার ওই সকল স্বপ্ন এবং তার বিভিন্ন অ্যাবনর্মাল ব্যাপার স্যাপার নিয়ে কথা বলার জন্য। তখন সেই ডাক্তার দামিনীকে বলে অজয় মিশ্রা নামের আরও একজন বড় ডাক্তারের সাথে দেখা করার জন্য। তেজের বাবার যদি কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা হচ্ছে না অজয় মিশ্রা। তারপর ওরা দুজনে সেখান থেকে বের হয়ে আসে। দেখা যায় এসব কোনো কথাই শুনছিল না তেজ, শুধু দামিনীকেই চেয়ে চেয়ে দেখছিল। পরদিন সকালবেলাতে তেজ বাড়ি থেকে বের হতে যাবে। বাবা খেয়াল করে দেখতে পায় অনেক বেশি খুশি দেখা যাচ্ছিল আজকে তেজকে। ওকে জিজ্ঞেস করলে তেমন কিছুই বলে না সে বাবাকে। তারপর গাড়ি নিয়ে চলে আসে দামিনীর বাড়ির সামনে। দামিনীকে এবার দেখে যেন ওর উপরে প্রেমেই পড়ে যাচ্ছিল তেজ। ওর ওপর থেকে যেন চোখটা সরাতেই পারছিল না। এই জন্যই জার্নিটা অনেক ছোটই মনে হয় তেজের কাছে। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা এসে পৌঁছে অজয় মিশ্রার কাছে, আর তেজের বাবার সাথে কী ঘটে সবকিছু ওনাকে খুলে বলে। এগুলো শুনে কেন যেন একটু খুশি হয়ে যায় অজয় মিশ্রা। তারপর বলে এটা হয়তো বা রিইনকার্নেশন বা এমন টাইপের কোনো কিছু হতে পারে, তবে এটা সম্পর্কে আরও ভালো করে বলতে পারবে একজন লোক। ওরা তখন জানতে চায় যে লোকটা কে। তখন অজয় মিশ্রা বলে ওনার নাম হচ্ছে বাবা ভারাহ রুদ্রা। উনি নাকি এই সকল অলৌকিক জিনিসপত্রে অনেক বেশি পারদর্শী। সেদিন রাতের বেলাতে ওরা দুজনেই চলে আসে রুদ্রার কাছে। ওনার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু একদমই কথা বলছিল না উনি। এরকম ভালো করে অনেকক্ষণ ধরেই চেষ্টা করে, কিন্তু তারপরে কোনোভাবেই ওনাকে কথা বলাতে পারছিল না। এক পর্যায়ে খানিকটা রেগে যায় তেজ। এতে কথা বলতে শুরু করে দেয় বাবা রুদ্রা। জানায়, তোমার বাবা যেগুলো দেখে এগুলো আসলে আগের জীবনের সব কাহিনীগুলো দেখতে পায়, আর সেগুলো সব কিছুতেই তোমাকে নিয়ে কানেক্টেড। এগুলো সব কিছুর আনসার তুমি নিজেই পেয়ে যাবে একটা সময়। বাবা রুদ্রের এমন কথা শুনে ওরা খানিকটা কনফিউজড হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে যে ভণ্ড বাবার সব ভণ্ড কথা। তারপর সেখান থেকে দুজনে গিয়ে একটা জায়গায় বসে পড়ে। ওদের পাশে সুন্দর একটা মশাল জ্বলছিল। বলাই যায় যে এটা একটা রোমান্টিক মুহূর্ত ওদের জন্য, কিন্তু তেজ তো এখন অনেক রাগান্বিত ছিল। এর জন্য ওকে কিছুটা শান্ত করার জন্য দামিনী বলে, আসলে ভাগ্যের ওপর বিশ্বাস করতে হয়। ভাগ্যে মানুষের জন্য যেটা লেখা থাকে তার সাথে ঠিক সেটাই ঘটে। হয়তোবা তোমার আমার দেখা হওয়াটা ভাগ্যেরই কোনো একটা খেল। মানে সে কিছুটা ইঙ্গিত দিচ্ছিল তেজাকে, বা সে তাকে চিয়ার আপ করার জন্য এমনটা হয়তোবা বলছিল। তারপর পরে দামিনী তেজার কপালে একটা চুমু খেয়ে বসে। এই ব্যাপারটা উপলব্ধি করে তেজ যেন একদম অন্য দুনিয়াতেই চলে যায়। সে তো মনে মনে ভেবেই নিয়েছিল যে ওর মতো দামিনীও হয়তো ওকে ভালোবাসে। এটাতে অনেক খুশি হয়ে যায় তেজ। তারপর পরে বাবাকে কল দেয় আর জানায় যে আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি বাবা, ওকে নিয়ে কালকে বাড়িতে আসতেছি, তোমার সাথে দেখা করিয়ে দিব বলে। এতে বাবাও অনেক খুশি হয়, কারণ এইটা ছিল প্রথমবার যে তেজ কোনো মেয়েকে পছন্দ করেছে, এমনকি বাবার সাথে ওকে দেখাও করিয়ে দিতে চাইছে।
সকালবেলা ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওদের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার মধ্যেই ঘুমিয়ে যায় দামিনী, আর ওকে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল তেজ। কিছুক্ষণের মধ্যেই কি যেন হয়ে যায় ওর, আর দামিনীকে সে চুমু খেতে যায়। ঠিক তখনই দামিনীর ঘুমটা ভেঙে যায়, আর তেজকে এই অবস্থায় দেখে অনেক রাগান্বিত হয়ে যায় সে। সাথে সাথেই গাড়িটা থামাতে বলে, কিন্তু প্রথমে তেজ তো গাড়িটা থামাতেই চাইছিল না, আর ব্যাপারটা আসলে কি ঘটেছে সেটা ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো কথাই যেন শুনছিল না দামিনী, আর বারবার শুধু গাড়িটা থামিয়ে যেতেই বলছিল। এক পর্যায়ে গাড়িটা থামিয়ে ফেলে তেজ। তখন সেখান থেকে দামিনী অনেক রাগান্বিত হয়ে বের হয়, আর বলতে থাকে, আমি ভাবিনি যে তুমি আমার সাথে এমনটা করতে যাবে। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তবে তুমি আমার বিশ্বাসটা ভেঙে ফেলেছ। এটা বলেই হাঁটতে শুরু করে দেয় দামিনী। তেজ ওকে অনেক করে বোঝাতে চায়, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। এটাতে মন খারাপ হয়ে যায় তেজের। এদিকে দেখা যায় বাড়িতে আদি অনেক বড় মাপের একটা আয়োজন করে রেখেছিল, কারণ প্রথমবারের মতো তেজ কোনো মেয়েকে তার বাড়িতে আনতেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মন খারাপ করে বাড়িতে এসে পৌঁছে তেজ। বাবাকে এই অবস্থাতে দেখে বাবার মনটাও খারাপ হয়ে যায়। তারপর গিয়ে ওকে জিজ্ঞেস করে কি হয়েছে আর দামিনী বা কোথায়। তখন ওরা আসার সময় কি কি কাহিনীগুলো ঘটেছিল সেই সব কিছুই খুলে বলতে থাকে। বাবা এগুলো শুনে অবাক হয়ে যায়, আর বলতে থাকে, এটা কি ব্রেকআপ করার কোনো কারণ হলো? তবে তেজ হঠাৎ করে কেন জানি খেপে যায়, আর বলতে থাকে, মডার্ন যুগের ব্রেকআপ এমনই হয়, আমাদের রিলেশনগুলো সব এইরকমই হয়, এগুলো তুমি একদমই বুঝবে না, আর ভালোবাসা সম্পর্কে তুমি কী বা বোঝো। তখন সেখান থেকে বাবা মন খারাপ করে চলে যায়। কিছুক্ষণ পরেই তেজের কাছে চলে আসে ওই বাড়ির কাজের লোকটা, আর বলতে থাকে, ভালোবাসা সম্পর্কে তুমি এমন কী বোঝো? ভালোবাসা করেছিল তোমার বাবা, আবার সেটা স্যাক্রিফাইসও করেছিল। তখন তিনি একটা কাহিনী বলেন, তোমার বাবা, তোমার প্রকাশ আঙ্কেল ও লীলা খুবই ভালো বন্ধু ছিল। কিছুদিনের মধ্যে তোমার বাবা এবং লীলা প্রেমে পড়ে যায়। এরপর সেই প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ায়। তখন বিয়ের খবরটা জানতে পেরে তোমার মা নিজে নিজেই মারা যেতে গিয়েছিল। তারপর লীলা তোমার বাবাকে বলেছিল, ওর জীবন বাঁচানোর জন্য হলেও তুমি ওকেই বিয়ে করো, তাহলে একটা জীবন তো অন্তত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তো তোমার মায়ের জীবন বাঁচানোর জন্য লীলা দেবী এবং তোমার বাবা তাদের ভালোবাসাটা স্যাক্রিফাইস করেছিল, আর তুমি তোমার বাবাকে ভালোবাসা শেখাচ্ছ। এটা শুনে অনেকটাই কষ্ট পেয়ে যায় তেজ। তারপর আদির কাছে চলে আসে, আর অনেক করে ক্ষমা চায় তার কাছে। তোমার পাস্টটা না জেনে আমি তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি বুঝতে পারছি এখন যে দামিনীকে কিভাবে বোঝাতে হবে। তোমার সাথে আর আমি দেখা করিয়ে দিব। তার পরপরই দেখা যায় তেজ চলে আসে দামিনীর সাথে দেখা করার জন্য। ওরা একটা রুমের মধ্যে দেখা করে। তখন তেজ ওকে সব কিছু খুলে বলে যে গাড়ির মধ্যে আসলে কী কাহিনীটা ঘটেছিল। সে কোনোভাবেই দামিনীর সাথে খারাপ কিছু করতে চাইছিল না। তখন দামিনীও ব্যাপারটা বুঝতে পারে, আর বলতে থাকে, আমিও আসলে একটু ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। এরপর ওদের ভাঙাচোরা প্রেমটা আবারও জোড়া লেগে যায়। দামিনী গিয়ে তেজের কপালে আবারও একটা চুমু দেয়। তারপর পরে ওরা বেরিয়ে পড়ে আদির দেশের বাড়ির উদ্দেশ্যে। তেজ এত বড় হয়ে গেছে কিন্তু কখনো তার বাবার গ্রামের বাড়িতে যায়নি। এবার সে লীলা দেবীর সাথে দেখা করতে যেতে চাইছে, কারণ তার মায়ের জন্য যে মহিলাটা স্যাক্রিফাইস করেছিল তার সাথে তো একবার হলেও দেখা করাটা উচিত। কয়েক ঘন্টার জার্নি শেষে চলে আসে সেই গ্রামটায়। তারপর ঘুরতে থাকে, আর একটা আঙ্কেলকে কল দেয় যে ওকে এসে পিক করে নেওয়ার জন্য। ওনার আসতে একটু দেরি হবে, এর জন্য ওরা দুজনে ঢুকে পড়ে একটা মন্দিরের ভেতরে। সেখানে গিয়ে শিবের মূর্তি দেখে তো ভক্তিভরে পুজো করতে শুরু করে দেয় দামিনী। কিন্তু ওই মূর্তিটার দিকে কেন জানি অবাক চোখে চেয়েছিল তেজ। আর হঠাৎ করে ওর কী যেন হয়ে যায় এবং অজ্ঞান হয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে তেজ। ওর যখন জ্ঞানটা ফিরে তখন দেখা যায় ওকে একটা ঘরের মধ্যে এনে রাখা হয়েছিল, আর পাশেই ট্রিটমেন্ট দিচ্ছিল একটা ডাক্তার। আর একটু সাইডেই দাঁড়িয়েছিল প্রকাশ, লীলাদেবী ও দামিনী। কিছুক্ষণের মধ্যেই তেজকে আবারও একটা ঘুমের ইঞ্জেকশন দিলে সে আবারও ঘুমিয়ে পড়ে। তখন ডাক্তার চলে যাওয়ার সময় বলে, এবার ঘুম থেকে যখন উঠবে তখন একদম সে সুস্থ হয়ে যাবে। এতক্ষণে আদির কাছে কল দিয়ে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে, তাই তাড়াহুড়ো করে আদি বের হয়ে পড়ে ওই গ্রামে আসার উদ্দেশ্যে। ডাক্তার সেখান থেকে চলে যাওয়ার পরপরই প্রকাশ লীলাদেবীকে বলে তেজার সম্পর্কে, যে সে আসলে আদির ছেলে। এটা শুনে কেন জানি অনেকটাই শক খেয়ে যায় লীলাদেবী। পার হয়ে যায় কয়েক ঘন্টা। এখন মোটামুটি তেজ আগের থেকে অনেকটাই সুস্থ। তখন প্রকাশকে বলতে থাকে, এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও তোমরা, কারণ এখানে তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। কিন্তু ওকে কেন এমনটা বলছে কোনো কিছুই বুঝতে পারে না তেজ। কিছুক্ষণের মধ্যেই ওর বাড়ির বাইরে চলে আসে কিছু গুন্ডা পান্ডারা। আসলে ওদের রাগ তো ছিল তেজের বাবা মানে আদির ওপরে। ওদের কাউকে তো ঘরের ভেতরে ঢুকতে দিতে চাইছিল না প্রকাশ, কিন্তু তারপরেও জোর করে একজন ভেতরে ঢুকে সাথে সাথেই উড়ে বাইরে চলে এসে পড়ে। ওকে আসলে এমন আকাশে উড়িয়েছিল তেজ নিজেই। তারপর বাইরে এসে শুরু করে দেয় সব গুন্ডা পান্ডাদের সাথে ফাইট। এতগুলো মানুষ ওর সাথে কোনোভাবেই পেরে উঠছিল না।
অনেকক্ষণ ধরেই চলে ওদের এই ফাইট, কিন্তু মানুষজন একদমই কমতেছিল না। ওরা অনেকজন এসেছিল একে মারার জন্য। এক পর্যায়ে তেজকে ঘায়েল করতে শুরু করে দেয়। কিছুক্ষণ এভাবে করার পরে অনেকটাই ঘায়েল হয়ে পড়ে তেজ। একজন আবার ওকে জানে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে আদি আর নিজের ছেলে মানে তেজকে বাঁচিয়ে নেয়। তখন আবার তাণ্ডব লীলা শুরু করে দেয় আদি। কাউকেই যেন সে গুনতির মধ্যেই ধরছিল না। এভাবে অনেকক্ষণ ধরেই ওদের সাথে মারামারি করে। তারপর সেই ফাইট আবার জয়েন করে তেজ নিজেও। কিছুক্ষণ ফাইট করার পরে সবাইকে ধরাশায়ী করে ফেলে। পালিয়ে যায় ওরা সবাই। দুই বাপ ছেলের হাতেই ছিল দুইটা চাকু। ঠিক তখনই দেখা যায় কোথা থেকে যেন লীলাবতী এসে পৌঁছে। ওকে দেখে কেন জানি চমকে ওঠে তেজ। তারপর অকল্পনীয় একটা ব্যাপার ঘটে যায়। এটা কেউ যেন কোনোভাবেই আশা করছিল না। আদির পিঠের মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয় তেজ, মানে নিজের বাবাকে সে নিজেই চাকু মারল। ব্যাপারটা দেখে সবাই তো অবাক, কারণ ওদের বাবা ছেলের মধ্যে কোনো সমস্যাই ছিল না, আর অনেক ভালো সম্পর্ক ছিল। তাহলে তেজ এমনটা কেন করলো? এগুলো একটু সামনের দিকে গিয়েই জানতে পারা যাবে। সব থেকে বেশি অবাক হয় হচ্ছে বাবা। আরও কয়েকবার বাবাকে চাকুঘাত করে তেজ। তারপর সেখানে লোকজন ওকে ধরে ফেলে। এদিকে হাসপাতালে আনা হয় আদিকে। ওর যখন জ্ঞানটা ফিরে তখন সে কোথাও তেজকে দেখতে পাচ্ছিল না। এজন্য সে অনেকটাই উত্তেজিত হয়ে পড়ে আর বারবারই খুঁজতে থাকে তেজকে। তারপর ওকে একটা রুমের মধ্যে আনা হয়। দেখা যায় তেজকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বেডের সঙ্গে। এটা দেখে অনেক কষ্ট পেয়ে যায় আদি, আর তেজের কাছে গিয়ে বলে, আমার ছেলেকে কেন এভাবে বেঁধে রেখেছো তোমরা? এখনই ওর চেনটা খুলে দাও। তেজের কাছে যাওয়ার সাথে সাথেই তেজ তো আবারও আগের মতোই রাগান্বিত হয়ে যায় ওর ওপর। আর আদির গলাটা চেপে ধরে। এতে খুবই বাজে অবস্থা হয়ে যায় আদির। ওর শরীরের যতটুকু বাজে অবস্থা হচ্ছিল তার থেকে অনেক বেশি বাজে অবস্থা ছিল ওর মনের। কারণ নিজের ছেলেই তাকে মারতেছে, তবে কেন মারতেছে এটা সে জানে না। এমনকি বাবাকে লাথিও মেরে ফেলে তেজ। ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়ে যায় আদি, কিন্তু ওর তো কিছুই করার নেই। তারপর কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে অন্য একটা রুমে চলে আসে। তখন দামিনী বলে যে এই চেহারাটা আমি এর আগেও একবার দেখেছিলাম, যখন আমরা ওই বাবাটার কাছে গিয়েছিলাম। বাবা তখন কি কি বলেছিল সব কিছুই খুলে বলে দামিনী। এগুলো শোনার পরে আদি বলে যে ওই বাবাটার সাথে দেখা করতে যাব আমি, জানতে হবে এর পেছনে কি রহস্য আছে। তখন দামিনীও ওনাকে ওখানে নিয়ে যেতে চায়। দামিনী, আদি ও লীলাদেবী মিলে বের হয়ে পড়ে ওই বাবার সাথে দেখা করার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা এসে পৌঁছে ওই বাবার কাছে। বাবা ওদেরকে দেখে বুঝে গিয়েছিল যে ওরা এখানে কেন আসতেছে। তারপর বাবার সামনে গিয়ে ওরা বসে। তখন বলতে শুরু করে, বাবা, তোমাদের মনে অনেক প্রশ্ন যে তেজ কেন এমনটা করতেছে, কি হয়েছে, এগুলো সব কিছুর প্রশ্ন তোমরা নিজেরাই জানতে পারবে। শুধু আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তখন বাবা তার শক্তি ব্যবহার করে ওদেরকে পূর্বে ঘটে যাওয়া কিছু কাহিনী দেখাতে থাকে। কাহিনীটা চলে যায় অনেক পেছনে। একটা গ্রামের খুবই বাজে অবস্থা হয়ে আছে। ঠিকঠাকভাবে সেখানে ফসলাদিও হয় না, আর মানুষ কেন জানি বিভিন্ন রোগশোকে ভোগে। একটা 15 জেনারেশন একদম মৃত্যুর পথে। এমনটা ওদের সাথে কেন হচ্ছে কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সেই গ্রামের প্রধানের কাছে সবাই গিয়ে ব্যাপারটা সমাধানের কোনো একটা উপায় বের করতে বলে। এগুলো নিয়ে অনেক চিন্তাভাবনা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। কিভাবে এগুলো সমাধান করবে কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন গ্রাম্য প্রধান বলে, আমাদের ভগবানের উপর বিশ্বাস করতে হবে, তাহলেই হয়তোবা আমাদের এই সমস্যাগুলো সমাধান হতে পারে। ঠিক ওই সময় সেখানে একটা ট্রাভেলার চলে আসে আর বলতে থাকে, আমি জানি তোমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করা সম্ভব। অনেক অনেক দূরের একটা রাজ্য রয়েছে, ওটার নাম ত্রিলিঙ্গা। সেখানে ওদের উন্নতি দেখলে তোমরা এটা বিশ্বাসই করতে পারবে না যে এত উন্নত কোনো রাজ্য আবার হতে পারে। স্পাটিকা লিঙ্গা নামের একটা দেবের পূজা করে ওরা, আর সেটার জন্য ওরা এতটা উন্নত। তো যদি তোমরা সেখানে যাও আর কোনোভাবে সেখানকার রাজাকে বলে স্পাতিকা লিঙ্গাটাকে নিয়ে আসতে পারো, আর টানা 7 দিন সেটার পুজো করতে পারো, তাহলে সব কিছুই আবার ঠিক হয়ে যাবে। তোমাদের গ্রামও আবার ওই রকম উন্নত হতে শুরু করবে। কিন্তু কেন যেন ওই রাজ্যটার নাম শুনেই চমকে ওঠে গ্রাম্য প্রধান, আর বলে কোনোভাবে এটা করা পসিবল নয়। একটা সময় না একটা সময় আমাদের ভগবান আমাদের উপরে চোখ তুলে তাকাবেই। এটা বলেই সেখান থেকে সবাইকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। ওনার একটা ছেলে আছে, ওর নাম হায়াগ্রীভান। এই ব্যাপারটা শোনার পর থেকেই বাড়িতে গিয়ে বারবারই সে বলতে থাকে ওখানে যাওয়ার কথা, কিন্তু বাবা মা কেউই রাজি হচ্ছিল না। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর এক পর্যায়ে এসে সে ওই ট্রাভেলারটার সাথে দেখা করে, আর তাদের সাথে ওই রাজ্যটাতে যেতে চায়। তখন ওকে নিয়ে যেতে চায়। পরদিন সকালবেলাতে ওরা দুজনে বের হয়ে পড়ে ওই রাজ্যটার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা চলেও আসে সেখানে। হায়াগ্রীভনের রাজ্যটার উন্নতি দেখে তো একদম চমকেই যায়, আর ওর মনে হচ্ছে যে ট্রাভেলার হয়তো বা একটু কমই বলেছিল। কিন্তু এখন কথা হচ্ছে সে স্পাতিকা লিঙ্গাটাকে এখান থেকে কিভাবে নিয়ে যাবে। এটা রাজার থেকে চাইলে তো রাজা কোনোভাবেই এটা দিতে চাইবে না।
এই জন্য সে বুদ্ধি করে বসে এটা চুরি করে নিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা অনেক রিস্কি হয়ে যায়, কারণ যেহেতু পুরো রাজ্যের উন্নতির পেছনে এই জিনিসটার হাত রয়েছে, তাহলে ওটা তো অনেক কড়াভাবে এটা পাহারা দিয়ে রাখবে। তারপর পরে সে চলে যায় ওই জিনিসটা চুরি করার জন্য। এদিকে দেখা যায় রাজা ভিজেন্দ্র ভুসাভাকে, তিনি তার বউকে ফাইট শেখাচ্ছিলেন। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করে সেখানে চলে আসে সেনাপ্রধান, আর রাজাকে জানায়, মহারাজ, আমাদের স্পাতিকা লিঙ্গাটাকে একটা ছেলে চুরি করতে চেয়েছিল। সাথে সাথে সে অবশ্য ধরাও পড়েছে। ওর এখন একটা ব্যবস্থা করতে হবে। ও কিভাবে সাহস পায় বিদেশি কোনো জায়গা থেকে এসে আমাদের জিনিস চুরি করার জন্য? তার পরপরই দেখা যায় রাজদরবারের কার্যক্রম শুরু হয়ে যায়। সেখানে চলে আসে রাজা ভিজেন্দ্র, আর কিছুক্ষণের মধ্যে সেখানে হায়াগ্রিফনকে উপস্থিত করা হয়। তারপর সেনাপ্রধান ওর উদ্দেশ্য করে বলতে থাকে যে সে কি বেনিয়ম করেছে, কোন কোন কাজের জন্য ওকে শাস্তি পেতে হবে। এগুলো শুনে রাজা তো অবাক, আর ওকে জিজ্ঞেস করে, তুমি এত সাহস কোথা থেকে পেলে? তোমার কি একটুও বুকটা কাঁপলো না বা ভয় করলো না? তখন হায়াগ্রীবন তার গ্রামের সাথে ঘটে যাওয়া সকল কাহিনী বলতে শুরু করে। তার গ্রামের সকল মানুষের ভালোর জন্য সেখানে এসেছিল ওই জিনিসটা নেওয়ার জন্য। আর এখন যেহেতু সে ধরা খেয়েই গেছে, তাহলে ওর সাথে কিছু সিপাহীকে পাঠাতে বলে ওই জিনিসটা দিয়ে। সে নিজের গ্রামে নিয়ে যাবে এবং সেটার পুজো করবে। তারপর ওদের কাজটা হয়ে গেলে আবার এটা ফেরত দিয়ে যাবে। এই কথাটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় রাজা। বলতে থাকে, অনেক বড় বড় দেশ এবং রাজ্যও এটা নিয়ে যেতে পারেনি তাদের সাথে, আর তুমি একা এসেছো এটা নিয়ে যাওয়ার জন্য। তোমার সাহস আছে, এটা বলতেই হয়। কিন্তু এখান থেকে তোমার কি মনে হয় যে এটা আমি নিয়ে যেতে দেব? কখনোই না। এগুলো শুনে খানিকটা রাগান্বিত হয় হাইগ্রিফন, আর বলতে থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমার সাথে আপনি ফাইট করেন। যদি আমি জিতে যাই তাহলে স্পাতিকা লিঙ্গাটাকে আমার সাথে আমার গ্রামে দিতে হবে আপনার। আর যদি আমি হেরে যাই তাহলে আপনার যা ইচ্ছা আপনি আমার সাথে সেটা করতে পারেন। এই কথা শুনে রাজ্যে থাকা সকল প্রজারা সহ সবাই রাগান্বিত হয়ে যায়। তবে রাজা বলে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তোমার সাহস আছে, এটা বলতেই হয়। যদিও আমি তোমার এই শর্তটা মানতে একদমই বাধ্য নই, তারপরে আমি তোমার সাথে একমত হলাম। যাও, আগামীকালকে তোমার সাথে আমি ফাইট করব। রাজার মুখে এমন কথা শুনে সেনার সহ সকল প্রজারাই থতবত খেয়ে যায়। রাজা কেন এমনটা করছে? এই ব্যাপারটা আবার একজন এসে রানীকেও জানায়। তখন রানী বলে, কোনো সমস্যা নেই, রাজা যদি ডিসিশন নিয়ে থাকে তাহলে কোনো কিছু চিন্তা করে ডিসিশনটা নিয়েছে। হয়তোবা ছেলেটাকে তার শক্তি সম্পর্কে জানাতে চায় রাজা। পরদিন সকালবেলাতেই খুব ধুমধাম করে শুরু হয়ে যায় ওদের ফাইট। কেউ যেন কারো চাইতেই কম নয়। ওদের ফাইট করতে দেখে মনে হচ্ছিল যেন একদম বাঘে সিংহে লড়াই। কেউ কাউকেই সুযোগ দিচ্ছিল না মারার জন্য। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই সোর্ড ফাইট। এখন রাজাকে দেখে মনে হচ্ছে তিনি এতক্ষণে সিরিয়াস হচ্ছেন। হঠাৎ করে রাজার তলোয়ারটা লাগে হাইগ্রিভনের বুকে, আর খানিকটা কাপড় ছিঁড়ে যায়। তখনই রাজা ভালোভাবে খেয়াল করে দেখতে পায় ওখানে একটা লোগো। এটা তো আসলে ওদের ভুসাভা ক্ল্যানেরই লোগো। তখন রাজার মনে পড়ে যায় তার ছেলের সম্পর্কে, যে ছেলেটা পানির মধ্যে পড়ে গিয়েছিল। আসলে এই হচ্ছে রাজার সেই হারিয়ে যাওয়া ছেলে। এরপর থেকে রাজা ফুল স্ট্রেংথ নিয়ে ওর সাথে ফাইট করতে পারছিল না, কারণ নিজের ছেলেকে তো কোনো বাবাই মারতে পারে না। এভাবে এক পর্যায়ে রাজার বাজে অবস্থা হয়ে যায়। ওর হাত থেকে তলোয়ারটাও গিয়ে বাহিরে পড়ে। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় হাইগ্রিফন, আর বলতে থাকে, কোনো আনআর্মড মানুষকে আমি মারি না। আর আপনি এখন কেন ফাইট করতে পারছেন না? আপনার কি বয়স হয়ে গেছে? আপনাকে দিয়ে মনে হয় না এই রাজ্যটা চালানো পসিবল। আরও অনেক বাজে বাজে কথা বলতে থাকে রাজাকে নিয়ে। এগুলো শুনে তো সেখানে থাকা সবাই অনেক রাগান্বিত হয়ে যায় হাইগ্রিফনের ওপর। তখন সে আরও বলে, আপনি গিয়ে ট্রেনিং করুন। আপনার গায়ে যত জং ধরে আছে সেগুলো সব কিছু ছাড়ান। আপনার যখন মনে হবে যে আমার সাথে আপনি ফাইট করতে পারবেন, তখন এখানে আসবেন, আমি এখানেই আসি। কিন্তু রাজা যে ওর সাথে নিজের সর্বোচ্চ শক্তিটা দিয়ে ফাইট করছিল না, এটা তো শুধু রাজাই জানে। এভাবে কেটে যায় কয়েক ঘন্টা। হঠাৎ করেই মাস্ক পরা একজন চলে আসে সেই রিংয়ে। সবাই তো মনে করেছিল এটাই হয়তো বা রাজা। তখন ওদের দুজনের আবার ফাইট শুরু হয়ে যায়। দুজনে অনেক ভালো ফাইট করছিল। অনেকক্ষণ ফাইটটা চলার পরে হঠাৎ করে খুব বাজে অবস্থা হতে থাকে রাজার। তারপর এক পর্যায়ে হাইগ্রিভন তার তলোয়ারটা নিয়ে সেই মাস্ক পরা মানুষটার গলায় চালিয়ে দেয়। একদম পুরো দুই ভাগ হয়ে যায় তিনি। ততক্ষণে ওর বাবা মানে সেই গ্রাম্য প্রধান চলে এসেছিল ওই ফাইট এরিনাতে। এসে প্রথমেই সে ফাইটটা থামাতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মাস্ক পরা সেই লোকটা মারা গিয়েছে। দেখা যায় গ্রাম্য প্রধানের পিছে পিছে ভেতরে ঢুকছিল রাজা। তার মানে এতক্ষণ হাইগ্রিভনের সাথে যে ফাইট করছিল সে কোনোভাবেই রাজা হতে পারে না। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ওটা আসলে ছিল রানী। মানে রাজা মারা যায়নি, মারা গেছে রানী। তখন সেই গ্রাম্য প্রধান বলতে থাকে, এটা তুই কি বড় পাপ করে ফেললি বাবা। যাকে তুই মেরে ফেললি সে তোর নিজেরই জন্মদাতা মা, আর রাজাই হচ্ছে তোর আসল বাবা। এইটা শুনে সেখানে থাকা তো সবাই চমকে যায়।
আর হাইগ্রিভন যেন কোনোভাবেই ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। তারপর ওর বাবা ওকে ব্যাপারগুলো খুলে বলে। ওই যে সিনেমার শুরুতেই যে সিনটা দেখা গিয়েছিল, পণ্ডিত রানীকে বলে দিয়েছিল যে আপনার ছেলের ওপরে ঘোর বিপদ রয়েছে, আপনার স্বামী এবং আপনার ছেলে একসাথে থাকলে ওদের মৃত্যু নিশ্চিত। তখন রানী চিন্তা করতে থাকে যে কী করা যায়। তখন সে তার মেয়েটাকে গিয়ে বলে তার বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাওয়ার জন্য, আর এই রাজ্যে যেন ওরা কোনো দিনও ফিরে না আসে। অন্য কোনো উপায় না থাকায় বাচ্চাটাকে নিয়ে অনেক দূরেই যেতে হয় ওদের, কারণ হাজার হলেও এটা ছিল রানীর আদেশ। এইসব কথাবার্তা শুনে একদমই ভেঙে পড়েছিল হায়গ্রীভন। কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে নিজেকে মহাদোষী ভাবছিল। তখন রাজা বলে ওঠে, তোমার কোনো দোষী নেই, সব দোষ আমার। এটাতে নিজের সকল রাগ এবার হায়গ্রীভন কনভার্ট করে দেয় রাজার দিকে, আর বলতে থাকে, আমি যে পাপটা করে ফেলেছি এর তো কোনো মাফ নেই, তবে সব কিছুর মূলে রয়েছে তুমি। তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। এই জীবনে না পারি, কোনো একটা জীবনে তোমাকে মারার জন্য আমি আবারও ফিরে আসব। এটা বলেই নিজের জানটা নিয়ে ফেলে হায়গ্রীভন। রাজা তোকে অনেক করে বারণ করছিল, কিন্তু লাভ তেমন একটা হয় না। হায়গ্রীভনের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। এসব ব্যাপার স্যাপার ওরা তিনজনই দেখতে পায়, আর সবকিছু বুঝতেও পারে যে কি কি ঘটেছিল ওদের পাস্টে। তখন বাবা সেই সাধু বাবাটাকে জিজ্ঞেস করে যে কোনো উপায় আছে কিনা এই ব্যাপারটা সারানোর। বাবা জানায় যে তেমন কোনো উপায় তো আমার জানা নেই, তবে সামনে যে একটা উৎসব আসতেছে সেটাতে আমরা ট্রাই করে দেখতে পারি যে কোনো কিছু করা যায় কিনা। কয়েকদিন পরে চলে আসে সেই উৎসবটা। অনেকগুলো তান্ত্রিক মিলে একটা যজ্ঞ করতে শুরু করে। এভাবে কোনোভাবে হয়তো ব্যাপারটা ঠিকঠাক করা পসিবল হলেও হতে পারে। তখন তো বাবা ছেলের আবার খুব আগের মতোই মিল দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটাতে চলে আসে লীলা দেবী। ওকে দেখা মাত্রই তেজ আবারও আগের মতো চেঞ্জ হয়ে যায়, আর বাবার দিকে রাগান্বিত দৃষ্টি নিয়ে আগাতে থাকে। অনেকগুলো তান্ত্রিক মিলে তেজকে থামানোর চেষ্টা করছিল, তবে লাভ তেমন একটা হচ্ছিল না। কোনোভাবেই যেন তেজকে থামানো পসিবল হচ্ছিল না। আর বাবাও তোর সাথে ফাইট করতে চায় না। কী করবে বাবা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে গিয়ে শিবের কাছে প্রার্থনা করতে থাকে ওর ছেলেকে ভালো করে দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে প্রার্থনা করে আদি। এদিকে তেজ তো ওনাকে মারার জন্য আগাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আদির কাছাকাছি চলে আসে তেজ। ওনাকে মারে, কিন্তু স্বয়ং শিব এসে সেখান থেকে বাঁচিয়ে নেয় আদিকে। এরপর ও নিজের জ্ঞানটা ফিরে পায়। অন্যদিকে দেখা যায় হায়গ্রীভনের আত্মা উপরে মায়ের সাথে মিলে যায়। মা তখন ওকে বলতে থাকে, বাবা তোর তো কোনো দোষই ছিল না, এমনকি রাজামশাই মানে তোর বাবারও কোনো দোষ ছিল না। আমাদের ভাগ্যটাই ছিল আসলে অমন, এর জন্য ওই সব কিছু ঘটেছে আমাদের সাথে। তো এগুলো তার কিছুই তুই মনে রাখিস না বাবা। আর তোর বাবা তো নিজে থেকে বাঁচে নাই, স্বয়ং ওকে শিব বাঁচিয়েছে। তো এখানে তো আর কিছুই করার নেই। মায়ের কথাতে এবার রাজি হয়ে যায় হায়গ্রীভন আর তেজকে ছেড়ে দেয়। বাবা ছেলের মিল হয়ে যাওয়াতে সেখানে থাকা সবাই খুশি। তবে ওদের এই খুশিটা খুব একটা বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে আদির সাথে ওই গ্রামের যে লোকগুলোর ঝামেলা ছিল। তারা এসে ওদের উপরে অ্যাটাক করে, তবে ওরা বাবা ছেলে একদমই ওদেরকে কুত্তা মারতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাইকে একদম ধরাশায়ী করে ফেলে। তখন তেজ একটা তলোয়ার নিয়ে যায় একজনকে মারার জন্য, কিন্তু বাবা ওকে গিয়ে থামায়। পুরো পরিবার এবার একসাথে হয়ে গেল, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।